প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর রসায়ন নিয়ে আলোচনা করব। আজকে নবম শ্রেণীর রসায়নের অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি এই অধ্যায়ের দ্বিতীয় এবং শেষ পার্ট আলোচনা করব। আশা করি সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। আজকে আলোচনায় যে বিষয়গুলো থাকবে সেগুলো হলো রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহার, জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব, তড়িৎ রাসায়নিক কোষ, দুই প্রকার তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষ, এবং সর্বশেষ আলোচনা করা হবে ড্রাই সেল সহ অন্যান্য সেলগুলো নিয়ে। সবাইকে মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য অনুরোধ করা হলো। প্রথমেই আসি রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহার এবং এর প্রাসঙ্গিক আলোচনা নিয়ে। আমাদের পৃথিবীতে আমরা যে শক্তি ব্যবহার করি তার বেশিরভাগ বা প্রায় সম্পূর্ণ শক্তি সূর্য থেকে পাওয়া। আমরা যে খাবার খাই সেখান থেকে আমাদের শক্তি আসে। আমরা যে খাবার খাই সেগুলো কোনো না কোনোভাবে উদ্ভিদ থেকেই আসে এবং উদ্ভিদের শক্তি আসে সূর্যালোক থেকে। অতএব আমাদের শরীরের কায়িক শক্তি মূলত সূর্যেরই শক্তি। এছাড়াও আমরা যে জ্বালানি ব্যবহার করে শক্তি উৎপাদন করি, যেমন তেল, গ্যাস, কয়লা ইত্যাদি, এগুলো মূলত জীবাশ্ম। জীবাশ্ম সাধারণত কোনো জীবদেহ, বিশেষত উদ্ভিদ বা প্রাণী দীর্ঘদিন মাটির নিচে অথবা উপরে অবিকৃত অবস্থায় অথবা রাসায়নিক পরিবর্তন হয়ে যদি থেকে যায় তাহলে তাকে জীবাশ্ম বলে, তবে পচলে তাকে জীবাশ্ম বলা যাবে না। মূলত কয়লা, তেল এবং গ্যাস এগুলো সবই জীবাশ্ম, এবং এই জীবাশ্মকে জ্বালানি হিসেবে ব্যবহার করলে তাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি, এবং জীবাশ্ম জ্বালানি থেকে আমরা এই শক্তি পেয়ে থাকি। যেহেতু সেগুলো সব উদ্ভিদ এবং প্রাণী থেকে পাওয়া, অতএব সেখানে যে শক্তি সঞ্চিত ছিল তা উদ্ভিদের খাদ্য প্রস্তুত অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়েছিল, এবং সেই শক্তি মূলত সূর্য থেকেই পাওয়া হয়েছিল। অতএব বলতে পারি যে আমরা যে শক্তি ব্যবহার করি তার প্রকৃত উৎস সূর্যালোক। এখন এই জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। কেন সচেতন হতে হবে? জীবাশ্ম জ্বালানি যথেচ্ছ ব্যবহারে জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা পৃথিবীতে জীবাশ্ম জ্বালানি নির্দিষ্ট পরিমাণে রয়েছে। এই জীবাশ্ম জ্বালানি তৈরি হতে কয়েক লক্ষ বছর থেকে কয়েক কোটি বছর পর্যন্ত সময়ের প্রয়োজন হয়। এই সময়ে সেগুলো রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়, কিন্তু আমরা নিমেষেই সেগুলো ব্যবহার করে ফেলি। তেল, গ্যাস বা কয়লা, পৃথিবীতে যে জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার রয়েছে সেগুলো অতি সত্বরই শেষ হয়ে যাবে সর্বোচ্চ 100 থেকে 150 বছরের মধ্যে। যার ফলে এগুলো যদি যথেচ্ছ ব্যবহার করা হয় তাহলে এই ভাণ্ডার ফুরিয়ে যাবে, এবং আমাদের বিকল্প শক্তির উৎস না পেলে মানবজাতিকে মহাবিপদে পড়ার সম্ভাবনা আছে। এছাড়াও জীবাশ্ম জ্বালানির যথেচ্ছ ব্যবহারে পরিবেশ দূষণ সহ প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে আমাদের রাসায়নিক শক্তি ব্যবহারে সতর্ক হতে হবে। এছাড়াও এর পার্শ্ব প্রতিক্রিয়া বিভিন্নভাবে পরিলক্ষিত হয় যেখানে সেই জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয় তার আশেপাশে। এ কারণে সতর্ক আমাদের হতে হবে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে। এরপরে আসি জ্বালানি বিশুদ্ধতার গুরুত্ব। জ্বালানি বিশুদ্ধ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমরা কোনো যানবাহন বা যন্ত্রে যদি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি, মূলত সেগুলো রাসায়নিক পদার্থ, সেগুলো যদি অবিশুদ্ধ হয় তাহলে যন্ত্রের উপাদানের ক্ষতি করতে পারে বা যন্ত্রের কার্যক্ষমতা হ্রাস করে দিতে পারে। এছাড়াও জীবাশ্ম জ্বালানি যদি অবিশুদ্ধ হয় তাহলে তার মধ্যে সালফার বা নাইট্রোজেন থাকতে পারে, যা সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপাদন করে। আর কার্বন থাকে সাধারণত জীবাশ্ম জ্বালানি বলতেই সেখানে কার্বন থাকবে, এবং কার্বন থাকলে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এক্ষেত্রে যেটি হবে সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড
যখন বাতাসে থাকে সে জলীয় বাষ্পের সাথে বা বৃষ্টির পানির সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড রূপে পৃথিবীতে চলে আসে। যখন চলে আসে তখন সেটি অ্যাসিড বৃষ্টি। তবে কার্বনিক অ্যাসিড বৃষ্টি দুর্বল অ্যাসিড হওয়ার কারণে তার প্রভাব কম পড়ে আমাদের প্রকৃতিতে। সালফার যদি হয় তাহলে সালফার ডাই অক্সাইড তৈরি করে সেই জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে, এবং সে বাতাসের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সালফার ট্রাই অক্সাইড গঠন করে। প্রত্যেকটি গ্যাসীয় অবস্থায় আছে। এই সালফার ট্রাই অক্সাইড সে বৃষ্টির পানির সাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করে, এবং এই সালফিউরিক অ্যাসিড একটি শক্তিশালী অ্যাসিড। বৃষ্টির পানির সাথে সেটি যখন পৃথিবীতে চলে আসে তখন সেটি তার অ্যাসিড ক্রিয়া সৃষ্টির মাধ্যমে পরিবেশ এবং স্থাপনার প্রভূত ক্ষতি করে থাকে। আবার নাইট্রোজেন ডাই অক্সাইড পানির সাথে এবং বাতাসের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করে, এবং এই নাইট্রিক অ্যাসিড অত্যন্ত শক্তিশালী অ্যাসিড এবং সেও পরিবেশ এবং স্থাপনার প্রভূত ক্ষতি করে, এবং এগুলোই হলো অ্যাসিড বৃষ্টির কারণ। এগুলো যদি বৃষ্টির পানির সাথে চলে আসে তাহলে সেই পানিটা অম্লীয় হবে এবং সেটি মানব প্রজাতি এবং জীবজগতের জন্য ক্ষতিকর। বিভিন্ন স্থাপনা শতবর্ষী বা হাজার বছরের স্থাপনাগুলো ক্ষয়প্রাপ্ত হয়। সাধারণত রকি বা পাহাড়ি অঞ্চলে যেখানে পাথুরে উপাদান গঠিত, সেই পাথুরে উপাদানকে ক্ষয়প্রাপ্ত করে, কংক্রিট এবং কাঁচকে ক্ষয়প্রাপ্ত করে, ধাতব পদার্থকে ক্ষয়প্রাপ্ত করে। এছাড়াও মানব শরীরের জন্য ক্ষতিকর। ফসলের মাঠ অথবা ক্ষেতের জন্য সেটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং সেখানকার উর্বরতা কমে যায়। এই কারণে অ্যাসিড বৃষ্টি হলে সেটা আমাদের জন্য ক্ষতিকর। এগুলো মূলত এই শক্তিশালী অ্যাসিডগুলো জ্বালানি অবিশুদ্ধ হলে তার সাথে বাতাসে নির্গত হয়। এই কারণে আমাদের জ্বালানি বিশুদ্ধ হওয়া গুরুত্বপূর্ণ। এছাড়াও গুরুত্বপূর্ণ যে আমাদের বায়ুমণ্ডলের উপরের দিকে ওজোন স্তর রয়েছে। সেই ওজোন স্তরে 3টি অক্সিজেন যুক্ত হয়ে ওজোন গ্যাস গঠন করে। এই ওজোন স্তর পৃথিবীকে মহাজাগতিক এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে বা ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে। সেটি পৃথিবীতে একটি ছাদ বা প্রোটেক্টরের মতো কাজ করে এবং অতিবেগুনি রশ্মি আসলে সেটিকে শোষণ করে। অতিবেগুনি রশ্মি আমাদের ক্ষতির প্রভাব থেকে রক্ষা করে। কিন্তু আমাদের জ্বালানি অবিশুদ্ধ হলে অনেক সময় ক্ষতিকারক গ্যাসীয় পদার্থ আমাদের সেই ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে, ওজোনকে ভেঙে ফেলে। ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকে ক্ষতিকারক রশ্মি পৃথিবীতে প্রবেশ করতে পারে। সেটি পৃথিবীর জীবজগতের জন্য অত্যন্ত ভয়ানক বিপর্যয় সৃষ্টি করতে পারে। এছাড়াও জ্বালানি যথেষ্ট ব্যবহারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে আরও কিছু এই গ্যাসগুলো উৎপন্ন হয়, কিন্তু এগুলো গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কি? যে গ্যাস সূর্য থেকে আগত সূর্যের তাপকে ধরে রাখে এবং পৃথিবী থেকে বেরিয়ে যেতে, অতিরিক্ত তাপটিকে পৃথিবী থেকে বেরিয়ে যেতে বাধা প্রদান করে, সে ধরনের গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলে। কার্বন ডাইঅক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস এবং সে এই বাধা প্রদান করে, বায়ুমণ্ডলের তাপমাত্রাকে বাড়িয়ে তোলে, যার ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং যার ফলে গ্লোবাল ওয়ার্মিংয়ের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ সারা বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আমাদের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে পোলার অঞ্চল এবং পাহাড়ের উপরে বা পিক অঞ্চলে পাহাড়ের পিকে সঞ্চিত বরফকে গলিয়ে পানির উচ্চতা বৃদ্ধি করতেছে। এছাড়াও অন্যান্য বিপর্যয় তৈরি করছে। ঝড় বৃষ্টি বা আবহাওয়ার পরিবর্তনগুলো খুব দ্রুত সংঘটিত হচ্ছে। এ কারণে আমাদের এই রাসায়নিক শক্তি বা জ্বালানি শক্তি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। এরপরে আসি তড়িৎ রাসায়নিক কোষ। যে যন্ত্রে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার মাধ্যমে সরাসরি রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, অথবা বিদ্যুৎ শক্তি কোনো জায়গায় রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করে, সে ধরনের যন্ত্রকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ।
তড়িৎ রাসায়নিক কোষ দুই প্রকার, একটি হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং একটি হলো গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ কি? তড়িৎ বিশ্লেষ্য কোষ হলো যে কোষে বাইরে থেকে বিদ্যুতের উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ করে ভিতরে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করা হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। গ্যালভানিক কোষ, যে কোষে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হওয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে বলা হয় গ্যালভানিক কোষ। কোষ সম্পর্কিত কয়েকটি বিষয় আমরা জেনে আসি। পরিবাহী, পরিবাহী দুই প্রকার, একটি হলো ইলেকট্রনিক পরিবাহী এবং আরেকটি হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আমরা জানি যে পরিবাহী কাকে বলে? পরিবাহী যে সকল পদার্থের ভিতর থেকে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাদেরকে পরিবাহী বলে। ইলেকট্রনিক পরিবাহীর ক্ষেত্রে শুধুমাত্র ইলেকট্রন সঞ্চালনের মাধ্যমে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে তাকে ইলেকট্রনিক প্রবাহী বলে এবং এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া সাধারণত সংঘটিত হয় না। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কি? যে সকল পদার্থ গলিত বা দ্রবীত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কিন্তু কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে না সে সকল পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে এবং এই পরিবাহীগুলো সাধারণত বিদ্যুৎ পরিবহন করার সময় তাদের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, অর্থাৎ তাদের রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়, এদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে। তড়িৎদ্বার, তড়িৎ কোষে গলিত অথবা দ্রবীত উপাদানের মধ্যে যে ইলেকট্রনিক পরিবাহী, কঠিন ইলেকট্রনিক পরিবাহী প্রবেশ করানো হয় তাদেরকে তড়িৎদ্বার বলে। তড়িৎদ্বারে এক জায়গায় জারণ ঘটে এবং আরেক জায়গায় বিজারণ ঘটে, অর্থাৎ একটি তড়িৎদ্বার জারক হিসেবে কাজ করে আরেকটি তড়িৎদ্বার বিজারক হিসেবে কাজ করে। যেই তড়িৎদ্বারে জারণ ঘটে তাকে বলা হয় অ্যানোড এবং যে তড়িৎদ্বারে বিজারণ ঘটে তাকে বলা হয় ক্যাথোড। এরপরে আসি তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষে বাইরে থেকে বিদ্যুতের উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ করে যদি কোষের ভিতরে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করা হয় তাহলে তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। যেমন আমি একটি উদাহরণ দেই, সোডিয়াম ক্লোরাইডের যদি গলিত দ্রবণ নেওয়া হয় তাহলে যেটি ঘটবে সেটি হলো এটি একটি তড়িৎ বিশ্লেষ্য কোষ। এখানে দুটো তড়িৎদ্বার আছে এবং তারা একটি বিদ্যুৎ উৎসের সাথে যুক্ত আছে। এই তড়িৎদ্বারটি ধনাত্মক, এই তড়িৎদ্বারটি ঋণাত্মক এবং এখানে গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইড আছে। আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এখানে সোডিয়াম আছে ধনাত্মক, অতএব সে ধনাত্মক তড়িৎদ্বার কর্তৃক আকর্ষিত হবে না বরঞ্চ বিকর্ষিত হবে এবং সে ঋণাত্মক তড়িৎদ্বার কর্তৃক আকর্ষিত হবে। অতএব সোডিয়ামের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটবে, সোডিয়াম আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে পরিণত হবে, অর্থাৎ এক্ষেত্রে সোডিয়ামের বিজারণ ঘটেছে। যেহেতু সোডিয়ামের বিজারণ ঘটেছে এবং এই তড়িৎদ্বারে সেই বিজারণটি সংঘটিত হয়েছে অতএব এই তড়িৎদ্বারটি হবে ক্যাথোড। যে আমরা বলেছি সংজ্ঞায় যে তড়িৎদ্বারে বিজারণ সংঘটিত হয় সেটি ক্যাথোড, অতএব এই তড়িৎদ্বারটি ক্যাথোড। এবং এই ক্যাথোডে যে বিক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হয় ক্যাথোড বিক্রিয়া। ক্লোরিনের ক্ষেত্রে যেটি ঘটবে, ক্লোরিন যেহেতু ঋণাত্মক চার্জগ্রস্ত অতএব সে ধনাত্মক চার্জগ্রস্ত তড়িৎদ্বার কর্তৃক আকর্ষিত হবে এবং সেখানে গিয়ে সে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। যেহেতু সে ইলেকট্রন ত্যাগ করেছে ক্লোরাইড আয়ন অতএব তার জারণ ঘটেছে। অতএব যেহেতু এই তড়িৎদ্বারে জারণ ঘটেছে অতএব সংজ্ঞানুসারে যে তড়িৎদ্বারে জারণ ঘটে সেই তড়িৎদ্বারটি অ্যানোড, অতএব এই তড়িৎদ্বারটি অ্যানোড হবে এবং এই তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়াকে বলা হয় অ্যানোড বিক্রিয়া। অতএব এভাবে তড়িৎ বিশ্লেষণ সংঘটিত হয়। এটি সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। এখন যদি আমরা এখানে সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থা না নিয়ে দ্রবীত ঘন দ্রবণ নেওয়া হয় সোডিয়াম ক্লোরাইডের, তাহলে কি করবে? সোডিয়াম ক্লোরাইডের ঘন দ্রবণকে বলা হয় ব্রাইন। এখানে যদি আমরা ব্রাইন নেই
তাহলে যেটি ঘটবে সেটি হলো, যদি ব্রাইন নেওয়া হয় অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের ঘন জলীয় দ্রবণ নেওয়া হয়, তাহলে সেখানে সোডিয়াম ক্লোরাইড আয়ন থাকবে এবং সেখানে এই আয়নিক যৌগের প্রভাবে পানিও আংশিক আয়নিত হবে। পানি আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপাদন করবে। অর্থাৎ এখানে ধনাত্মক চার্জ পাওয়া যাবে দুটো হাইড্রোজেন আয়ন এবং সোডিয়াম আয়ন, ঋণাত্মক চার্জ পাওয়া যাবে দুটি হাইড্রোক্সিল আয়ন এবং ক্লোরাইড আয়ন। এখন এখানে একটি প্রতিযোগিতা কাজ করবে। যখন তড়িৎ বিশ্লেষণ সংগঠিত করা হবে তখন এই ক্যাথোড কর্তৃক হাইড্রোজেন আয়ন এবং সোডিয়াম আয়ন দুটি আকর্ষিত হবে। তবে তড়িৎ ধাতুর সক্রিয়তার সিরিজ বলতে একটা কথা আছে। সক্রিয়তার সিরিজে লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, টিন, কপার, তারপর হাইড্রোজেন, কপার, সিলভার, গোল্ড, এই ধাতুগুলো একটি সিরিজে সাজানো আছে এবং যেগুলো বলেছি সেগুলো উপরের দিকে ধাতুগুলো সর্বাপেক্ষা শক্তিশালী বা সক্রিয় এবং নিচের ধাতুগুলো কম সক্রিয়। এর মধ্যে হাইড্রোজেনের অবস্থান আছে কপার উপরে। তো এই ধাতুগুলোর মধ্যে বা হাইড্রোজেনের মধ্যে যে ধাতুটি উপরে অবস্থিত সে বেশি যেহেতু সক্রিয়, সোডিয়াম হাইড্রোজেন অপেক্ষা অনেক উপরে অবস্থিত। সোডিয়াম হাইড্রোজেন অপেক্ষা উপরে হওয়ার কারণে সে দ্রবণে থেকে যেতে চাবে। যারা বেশি সক্রিয় তারা দ্রবণে থেকে যেতে চায় এবং যারা কম সক্রিয় তারা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে পরমাণুতে পরিণত হওয়ার চেষ্টা করে। অতএব সোডিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন কম সক্রিয় হওয়ার কারণে সোডিয়াম দ্রবণে থেকে যাবে এবং হাইড্রোজেন এই তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে যেটি করবে সেটি হলো হাইড্রোজেন প্লাস প্লাস একটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। এই দুটি হাইড্রোজেন পরমাণু আবার যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গ্যাসীয় অবস্থায় এই তড়িৎদ্বার থেকে এই অংশ থেকে বের হয়ে যাবে। এখান থেকে বের হয়ে তাকে সংগ্রহ করা যায়। আবার এই তড়িৎদ্বারে দুটো আয়ন, ঋণাত্মক আয়ন আছে, এই দুটো আয়নের মধ্যে একটি প্রতিযোগিতা সংঘটিত হবে। সেক্ষেত্রে হাইড্রোক্সিল আয়ন এবং ক্লোরাইড আয়নের মধ্যে হাইড্রোক্সিল আয়ন কম সক্রিয়, ক্লোরাইড আয়ন বেশি সক্রিয়। অর্থাৎ হাইড্রোক্সিল আয়নেরই তড়িৎদ্বার থেকে তড়িৎদ্বারে জারিত হওয়ার কথা, অর্থাৎ ইলেকট্রন দান করার কথা, কিন্তু সেটি সংগঠিত না করে সে ক্লোরাইড আয়ন ইলেকট্রন এখানে ত্যাগ করবে বা জারিত হবে। কেননা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা থেকে অনেক বেশি। যেহেতু তার ঘনমাত্রা বেশি, এই কারণে ক্লোরাইড আয়নেরই আসলে জারণ ঘটবে এবং এখানে যেটি ঘটবে সেটি হলো ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে এবং দুটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে ক্লোরিন অণুতে পরিণত হবে এবং গ্যাসীয় আকারে এই অংশ থেকে বের হয়ে যাবে এবং এখান থেকে তাকে সংগ্রহ করা যায়। এখানে যেহেতু হাইড্রোজেনের বিজারণ ঘটেছে অতএব এটি ক্যাথোড বিক্রিয়া এবং যেহেতু এখানে ক্লোরিনের বা ক্লোরাইড আয়নের জারণ ঘটেছে অতএব এটি একটি অ্যানোড বিক্রিয়া। এখানে বিজারণ হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে, অতএব ক্যাথোড বিক্রিয়া সংঘটিত হয়েছে। ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনে পরিণত হয়েছে, অতএব এটি একটি জারণ বিক্রিয়া। এবং এখানে যেটি থেকে যাবে সেটি হলো হাইড্রোক্সিল আয়ন এবং সোডিয়াম আয়ন। এই হাইড্রোক্সিল আয়ন এবং সোডিয়াম আয়ন যুক্ত হয়ে এই সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার গঠন করবে এবং নিচের দিকে একটি প্রকোষ্ঠ থেকে সেই ক্ষার বের করে নিয়ে যাওয়া যায়। এভাবে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার প্রস্তুত করা যায়। আশা করি এটি সবাই বুঝতে পেরেছো। এরপরে সংক্ষেপে দেখাবো পানির তড়িৎ বিশ্লেষণ। পানির তড়িৎ বিশ্লেষণ, পানি যেহেতু সমযোগ্য, সে পানি একেবারে 100% বিশুদ্ধ অবস্থায় কোনো প্রকার আয়ন উৎপাদন করে না। এ কারণে পানির সাথে সামান্য অ্যাসিড যুক্ত করলে পানি কিছুটা পরিমাণে আয়নিত হতে পারে এবং তখন তাকে তড়িৎ বিশ্লেষণ করা সম্ভব। যেমন
এখানে পানির তড়িৎ বিশ্লেষণ দেখানো হলো। পানির তড়িৎ বিশ্লেষণেও একটি তড়িৎদ্বার ধনাত্মক আছে এবং আরেকটি তড়িৎদ্বার ঋণাত্মক রাখা হয়েছে। তড়িৎদ্বার দুটি ধনাত্মক এবং ঋণাত্মক বিদ্যুৎ উৎসের সাথে যুক্ত আছে এবং এদের উপর দুটি টেস্ট টিউব দেওয়া আছে। টেস্ট টিউবগুলো গ্যাসীয় পদার্থ সংরক্ষণ বা সংগ্রহ করতে পারে যেন সেভাবে প্রস্তুত করা হয়েছে। এখন যেহেতু এই তড়িৎদ্বারটি ঋণাত্মক এবং এই তড়িৎদ্বারটি ধনাত্মক, অতএব এই তড়িৎদ্বার কর্তৃক হাইড্রোজেন আকর্ষিত হবে এবং এই তড়িৎদ্বারের এখানে হাইড্রোজেন এসে তড়িৎদ্বারের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন আয়ন এসে তড়িৎদ্বারের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। 4টি হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। এই 4টি হাইড্রোজেন আবার নিজেদের সাথে যুক্ত হয়ে 2টি হাইড্রোজেন অণু গঠন করবে। এখানে যেহেতু হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করেছে, অতএব হাইড্রোজেনের বিজারণ ঘটেছে, অতএব এটি হলো ক্যাথোড এবং এটি হলো ক্যাথোড বিক্রিয়া। আবার হাইড্রোক্সিলের ক্ষেত্রে কি করবে? সে এই তড়িৎদ্বার কর্তৃক আকর্ষিত হবে। এখানে আকর্ষিত হলে সে 4টি হাইড্রোক্সিল মূলক সে 4টি ইলেকট্রন ত্যাগ করে 2টি পানির অণু প্লাস 1টি অক্সিজেন অণু গঠন করে সে জারিত হবে। যেহেতু এখানে ইলেকট্রন ত্যাগ ঘটেছে, অতএব এখানে জারণ ঘটেছে এবং এখানে 2 অণু পানি এবং 1 অণু অক্সিজেন উৎপন্ন হয়েছে। অতএব যেহেতু জারণ ঘটেছে, অতএব এটি অ্যানোড, এই তড়িৎদ্বারটি অ্যানোড এবং এটি একটি অ্যানোড বিক্রিয়া। এভাবে পানির তড়িৎ বিশ্লেষণ ঘটানো সম্ভব। আশা করি এটিও সবাই বুঝতে পেরেছ। এখন আসি তড়িৎ বিশ্লেষণের আসলে কতগুলো ব্যবহার সম্পর্কে। তড়িৎ বিশ্লেষণের ব্যবহারের মধ্যে ধাতুকে বিশুদ্ধকরণ তড়িৎ বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার। কিভাবে ব্যবহার করা হয়? সাধারণত যে ধাতুটি অবিশুদ্ধ তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় এবং একটি বিশুদ্ধ ধাতুর দণ্ডকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় এবং দ্রবণে যেই ধাতুটিকে বিশুদ্ধ করতে হবে সেই ধাতুরই একটি লবণ আমরা নেব। যেমন এটি যদি হয় কপার ধাতু, এখানে অবিশুদ্ধ কপার হবে এবং এটি হবে বিশুদ্ধ কপার। আর দ্রবণে কপারের একটি লবণ আমি মনে করি কপার সালফেট নিলাম। সালফেট মূলক থাকবে এবং এটিকে যদি বিদ্যুৎ উৎসের সাথে যুক্ত করা হয় তাহলে এটি হবে ধনাত্মক, এটি হবে ঋণাত্মক, এটি হবে। এখন যে ঘটনাটি ঘটবে সেটি হলো, যেহেতু এই তড়িৎদ্বারটি ধনাত্মক, এখান থেকে কপার এই দণ্ডে ইলেকট্রন ত্যাগ করে কপার আয়ন রূপে দ্রবণে চলে আসবে। অর্থাৎ এক্ষেত্রে যে বিক্রিয়া হবে কপার দণ্ডে, কপারের এই অবিশুদ্ধ কপার দণ্ডে, সেটি হলো কপার আয়ন গঠন করে 2টি ইলেকট্রন ত্যাগ করেছে, অর্থাৎ এই তড়িৎদ্বারে কপারের জারণ ঘটেছে। অতএব এটি হবে অ্যানোড এবং এটি হবে অ্যানোড বিক্রিয়া। এই দ্রবণ থেকে আবার কপার এই বিশুদ্ধ কপার দণ্ডের দিকে ঋণাত্মক চার্জগ্রস্ত দণ্ডের দিকে যাবে এবং সেখানে গিয়ে সে ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে এবং এখানে এর গায়ে এই কপার ধাতুগুলো জমতে থাকবে। যেহেতু এখানে ইলেকট্রন গ্রহণ ঘটেছে, অতএব এটি হবে ক্যাথোড এবং এই বিক্রিয়াটি হবে ক্যাথোড বিক্রিয়া। এটি অ্যানোড বিক্রিয়া ঘটার মাধ্যমে কপার আয়ন তৈরি করবে এবং এখানে ক্যাথোড বিক্রিয়া ঘটার মাধ্যমে সেই কপার আয়ন আবার কপার ধাতুতে পরিণত হবে। এভাবে এই দণ্ডটি পর্যায়ক্রমে ক্ষয়প্রাপ্ত হবে এবং এই দণ্ডটির আকার পর্যায়ক্রমে বাড়তে থাকবে। এভাবে অবিশুদ্ধ কপারগুলো এপাশে এসে জমা হতে থাকবে, শুধু কপার জমা হবে, আর অন্য উপাদান যেগুলো থাকবে সেগুলো তলায় নিয়ে কাটে নিচে জমা হবে অথবা দ্রবণেই থেকে যাবে, সেগুলো আর এখানে আয়ন আকারে এসে
জারিত বিজারিত হতে পারবে না। এ কারণে এই দণ্ডে যা জমা হবে সবগুলোই বিশুদ্ধ কপারের পরমাণু জমা হবে এবং এই দণ্ডটি তখন একটি বিশুদ্ধ কপারের বৃহৎ দণ্ডে পরিণত হবে। এভাবে অবিশুদ্ধ ধাতুকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিশুদ্ধ ধাতুতে পরিণত করা যায়। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখব তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং এর ক্ষেত্রেও একই ফর্মুলা ব্যবহার করা হয়। এখানে একটি তড়িৎ বিশ্লেষণের কোষ নেওয়া হয়, সেখানে একটি কম সক্রিয় ধাতুর দণ্ড নেওয়া হয় যেটিকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় এবং একটি ধাতু পদার্থ যেটিকে তড়িৎ প্রলেপন করতে হবে, অর্থাৎ যে সকল পদার্থ সহজেই ক্ষয়প্রাপ্ত হয় মরিচা পরে সে সকল পদার্থে তড়িৎ প্রলেপন ঘটানো। মনে করি এটি আয়রনের একটি চামচ। এখন এদেরকে যদি বিদ্যুৎ উৎসের সাথে যুক্ত করি তাহলে আমি এখানে মনে করি সিলভারের একটি দণ্ড নিলাম এবং দ্রবণেও এখানে অ্যানোড হিসেবে যেটি ব্যবহার করব তারই একটি লবণ নেব। মনে করি সিলভারের একটি লবণ নিলাম, সিলভার নাইট্রেট। এখন আমি যদি বিদ্যুৎ প্রবাহ সচল করি তাহলে সিলভার আয়ন এখানে সিলভার আয়ন রূপে চলে আসবে, অর্থাৎ সিলভারের জারণ ঘটবে। অতএব এটি অ্যানোড এবং এটি হবে অ্যানোড বিক্রিয়া এবং প্রত্যেকটি অর্ধ বিক্রিয়া। এবং এখানে এই সিলভার আয়নগুলো আবার এই ক্যাথোডে এসে ক্যাথোডের গায়ে জমতে থাকবে এবং সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হবে এবং এভাবে তার সারা শরীরে জমা হয়ে একটি প্রলেপ তৈরি করবে এবং এই প্রলেপটি তাকে প্রোটেক্ট করবে বা রক্ষা করবে এবং এই রক্ষা করার মাধ্যমে এই সক্রিয় যেটি ক্ষয়প্রাপ্ত হয় সেটিকে বাহিরের আবহাওয়া থেকে রক্ষা করবে, যার ফলে এটি আর ক্ষয়প্রাপ্ত হতে পারবে না এবং এটি হবে ক্যাথোড বিক্রিয়া। কোন একটি এখানে এই দণ্ডে জারণ সংঘটিত হবে এবং এই দণ্ডে বিজারণ সংঘটিত হবে এবং এই জারণ বিজারণ একত্রে ঘটার মাধ্যমে এই ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়াটি সম্পাদিত হবে এবং এভাবে অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ লাগিয়ে বা প্রলেপ দিয়ে ওই অধিক সক্রিয় ধাতুটির জিনিসপত্রকে বাহিরের ক্ষতিকর আবহাওয়া থেকে রক্ষা করার মাধ্যমে দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং অবিকৃত অবস্থায় রাখা যায়। এভাবে ইলেকট্রোপ্লেটিং সংগঠিত করা হয়। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো। এরপরে আসি গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষ হলো যে কোষের অভ্যন্তরে রাসায়নিক বিক্রিয়ার ফলে রাসায়নিক শক্তি সরাসরি বিদ্যুৎ বা তড়িৎ শক্তিতে পরিণত হয় তাকে বলা হয় গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষ এক প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে, আবার দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে। সাধারণত দুই প্রকোষ্ঠ বিশিষ্ট গ্যালভানিক কোষ হয় এবং এটি ড্যানিয়েল সেল বা ড্যানিয়েল কোষ নামে পরিচিত। এক্ষেত্রে যেটি হয় সেটি হলো দুটো প্রকোষ্ঠ থাকে এবং দুটো প্রকোষ্ঠে দুটো ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে এবং দুটো তড়িৎদ্বার থাকে। তড়িৎদ্বার দুটি ভিন্ন ধাতুর তৈরি তড়িৎদ্বার সাধারণত হয়ে থাকে এবং ওই তড়িৎদ্বার দুটি যে ধাতুর হবে তড়িৎ বিশ্লেষের একটি উপাদান ওই ধাতু থাকতে হবে, অর্থাৎ যে ধাতুটি ইলেকট্রোড রূপে থাকবে সেই ধাতুর একটি লবণ আমরা ওই পাত্রে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নেব। যেমন আমি যদি এটি জিঙ্কের তড়িৎদ্বার নেই তাহলে তড়িৎ বিশ্লেষণের মধ্যে জিঙ্ক থাকতে হবে। সাধারণত জিঙ্ক সালফেট যদি নেই তাহলে এটি একটি তড়িৎদ্বার তৈরি হবে। আবার এই তড়িৎদ্বারটি যদি কপার ধাতু নেই তাহলে দ্রবণে কপার এর একটি লবণ যেমন কপার সালফেট নিলাম। এরপরে এদেরকে যদি বর্তনী পূর্ণ করা হয় তাহলে দেখা যাবে যে বর্তনীটি পূর্ণ হয়েছে। এটিকে পূর্ণ করার জন্য আরেকটি জিনিস যুক্ত করতে হয়, সেটি হলো
লবণ সেতু বা সল্ট ব্রিজ। এভাবে পূর্ণ করার পরে দেখা যাবে যে জিঙ্ক এবং কপার দুটি অবশ্যই ভিন্ন ধাতুর তড়িৎদ্বার হতে হবে। জিঙ্ক এবং কপারের মধ্যে জিঙ্ক সক্রিয় এবং কপার কম সক্রিয়। জিঙ্ক এবং কপারের মধ্যে কপার কম সক্রিয়, জিঙ্ক বেশি সক্রিয়। যেই ধাতুটি বেশি সক্রিয় সে তার দ্রবণে আয়ন আকারে চলে যাবে, জারিত হয়ে আয়ন আকারে চলে যাবে এবং ইলেকট্রনটি সেখানে রেখে যাবে, যার ফলে তড়িৎদ্বারটি ঋণাত্মক হয়ে পড়বে। অর্থাৎ এখানে যে বিক্রিয়াটি ঘটে, জিঙ্ক এর দ্রবণে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক ধাতুতে পরিণত হয়, অর্থাৎ তার জারণ ঘটে। অর্থাৎ এটি হবে অ্যানোড। অ্যানোড এবং এটি হবে অ্যানোড বিক্রিয়া। এখানে এই অ্যানোডটি কিন্তু ঋণাত্মক। আবার এই তড়িৎদ্বারে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে দ্রবণ থেকে কপার এই তড়িৎদ্বারে এসে ইলেকট্রন গ্রহণ করে, কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। অর্থাৎ এখানে কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করেছে, অর্থাৎ এখানে বিজারণ ঘটেছে। অর্থাৎ এই তড়িৎদ্বারটি হবে ক্যাথোড তড়িৎদ্বার। অর্থাৎ এই বিক্রিয়াটি হবে ক্যাথোড বিক্রিয়া। যেহেতু এই তড়িৎদ্বার কপারকে ইলেকট্রন দান করেছে, অতএব এই তড়িৎদ্বারটি হয়ে পড়বে ধনাত্মক। এখানে দেখতে পাচ্ছি ধনাত্মক তড়িৎদ্বার ক্যাথোড হয়েছে এবং ঋণাত্মক তড়িৎদ্বার অ্যানোড হয়েছে। আমরা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষে ধনাত্মক তড়িৎদ্বারকে অ্যানোড দেখেছি এবং ঋণাত্মক তড়িৎদ্বারকে ক্যাথোড দেখেছি। এখানে কিন্তু সেটি উল্টো। যখন এখানে ঋণাত্মক চার্জে চার্জিত হবে তখন সেই ইলেকট্রনগুলো এইভাবে বর্তনীর ভিতর থেকে বর্তনী পূর্ণ করে অপর তড়িৎদ্বারে ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হবে। এভাবেই ইলেকট্রন প্রবাহের মাধ্যমে আমরা বিদ্যুৎ শক্তি পেয়ে থাকি। এটি হলো বিদ্যুৎ শক্তির উৎস। এভাবে চলতে থাকবে। এখন আমরা সল্ট ব্রিজ বা লবণ সেতু কেন ব্যবহার করেছি তার আগে বলে রাখি, লবণ সেতুতে পটাশিয়াম নাইট্রেট বা পটাশিয়াম ক্লোরাইডের লবণ ব্যবহার করা হয় জেলির মতো করে। সেখানে পটাশিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন থাকতে পারে। এগুলো নেওয়া হয়, এর কারণ আছে অবশ্য, যে দুটো আয়নেরই ব্যাপনের হার সমান থাকার কারণে এই দুটো আয়ন বা এর সাথে নাইট্রেট, ক্লোরাইডের পরিবর্তে নাইট্রেট নিলেও একই রেজাল্ট পাওয়া যাবে। এর কারণ হলো এই পাত্রে সালফেট আয়নের পরিমাণ বৃদ্ধি পায় না, কিন্তু জিঙ্ক আয়নের পরিমাণ দ্রবণে আগে যা ছিল আরো জারণের ফলে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই পাত্রে ধনাত্মক চার্জের পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি পাওয়ার কারণে চার্জের ভারসাম্য বিনষ্ট হবে। আবার এই পাত্রে কপার আয়ন ফিক্সড পরিমাণ আছে, কিন্তু সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারিত হতে গিয়ে কপার আয়নের পরিমাণ অর্থাৎ ধনাত্মক চার্জের পরিমাণ হ্রাস পাচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে, কিন্তু ঋণাত্মক চার্জের পরিমাণ ফিক্সড থাকছে। এই কারণে চার্জের পার্থক্য বা ভারসাম্য বিনষ্ট হলে কিছুক্ষণ পরে বিক্রিয়াটি থেমে যাবে, যার ফলে কোষ বিক্রিয়ার সামনের দিকে অগ্রসর হবে না। তখন যেটি করা হয়, এই লবণ সেতু থেকে যেদিকে ধনাত্মক চার্জ কমে গেছে সেদিকে ধনাত্মক পটাশিয়াম আয়ন গিয়ে পৌঁছে সে ধনাত্মক চার্জের ভারসাম্য বজায় রাখে। আবার যেদিকে ধনাত্মক চার্জ বৃদ্ধি পেয়েছে সেদিকে ঋণাত্মক ক্লোরাইড আয়ন এসে ঋণাত্মক চার্জ বৃদ্ধি করে ধনাত্মক ও ঋণাত্মকের ভারসাম্য বজায় রাখে। এখানে যতগুলো ধনাত্মক চার্জ তৈরি হয় ঠিক ততগুলো ঋণাত্মক ক্লোরাইড এসে এই পাশে জমা হয়। আবার এই পাশে যতগুলো ধনাত্মক চার্জ হ্রাস পায় ঠিক ততগুলো পটাশিয়াম আয়ন এই পাশে এসে চার্জের ভারসাম্য রক্ষা করে। এভাবে ব্যাপনের মাধ্যমে তারা চার্জের ভারসাম্য রক্ষা করার ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহ অবিচ্ছিন্নভাবে বজায় থাকতে পারে এবং এখানে চার্জের ভারসাম্য বিনষ্ট হয় না। এই কারণে লবণ সেতু ব্যবহার করা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। তবে কোষের তড়িৎদ্বারের চিহ্ন হলো ধাতু এবং তার লবণে দ্রবীভূত ধাতব আয়নের চিহ্নের মাধ্যমে এভাবে প্রকাশ করা হয়। এই প্রকাশটা মূলত অ্যানোড প্রকাশ। অ্যানোডে ধাতু ধাতব আয়নে পরিণত হয়, ধাতু ধাতব আয়নে পরিণত হয়, এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। আমি যদি
এই কোষটিকে সম্পূর্ণরূপে প্রকাশ করি তাহলে আমরা জিঙ্ক ব্যবহার করছি, জিঙ্ক আয়নের দ্রবণে এবং জিঙ্ক থেকে জিঙ্ক আয়নে পরিণত হয়েছে এবং মাঝখানে লবণ সেতু আছে, ডাবল টার্ম দিয়ে লিখতে পারি। এবং এক্ষেত্রে যেটি হয়েছে কপার আয়ন কপার ধাতুতে পরিণত হয়েছে, কপার আয়ন কপার ধাতুতে পরিণত হয়েছে। এটি হলো একটি পূর্ণ কোষের চিত্র, জিঙ্ক জিঙ্ক আয়নে পরিণত হয়েছে এবং কপার কপার ধাতুতে পরিণত হয়েছে। এভাবে একটি যে কোনো পূর্ণাঙ্গ কোষকে লেখা হয় এবং সাধারণত যে কোনো একটি তড়িৎদ্বারকে এভাবে লেখা হয়, ধাতু এবং ধাতব আয়ন তড়িৎদ্বার। সেক্ষেত্রে আমি যদি এখানে কপার কপার আয়ন তড়িৎদ্বার লিখি তাহলে এটিও অ্যানোড হিসেবে দেওয়া আছে, কিন্তু এদেরকে যখন যুক্ত করা হবে তখন এটি অ্যানোড হয়ে যাবে এবং এটি অটোমেটিক্যালি কম সক্রিয় হওয়ার কারণে অ্যানোড হয়ে যাবে, তখন উল্টো ঘটনাটি ঘটবে, কপার আয়ন কপারে পরিণত হবে। সক্রিয়তা সিরিজে যারা উপরের দিকে অবস্থিত তারা সবসময় অ্যানোড হিসেবে কাজ করে, যারা নিচের দিকে অবস্থিত তারা ক্যাথোড হিসেবে কাজ করে যখন তাদেরকে যুক্ত করা হয়। কম সক্রিয়টি ক্যাথোড এবং বেশি সক্রিয়টি অ্যানোড হিসেবে কাজ করে। এভাবে ড্যানিয়েল সেল কাজ করে। এরপরে আসি ড্রাই সেল। ড্রাই সেল একটি গ্যালভানিক কোষ। এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ উপাদানগুলো শুষ্ক অবস্থায় বা ঘন অবস্থায় নেওয়া হয়, এই জন্য নাম হয়েছে ড্রাই সেল। এই ড্রাই সেলে একটি জিঙ্কের কৌটোর মতো অংশ নেওয়া হয়, তার ভিতরে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড নেওয়া হয়। এর ভিতর দিয়ে একটি তামার তড়িৎদ্বার তামার দণ্ড প্রবেশ করানো হয়। এক্ষেত্রে এই জিঙ্কের কৌটোর অংশটি সাধারণত অ্যানোড হিসেবে কাজ করে এবং এই কার্বন দণ্ড বা গ্রাফাইটের দণ্ডটি সাধারণত ক্যাথোড হিসেবে কাজ করে। এখন এই জিঙ্ক দণ্ডের সাথে যদি কপার দণ্ডকে পরিবাহী তার দিয়ে যুক্ত করা হয় তাহলে জিঙ্কের ক্ষেত্রে যেটি ঘটে, জিঙ্ক জারিত হয়ে জিঙ্ক আয়নে পরিণত হয় এবং দুটি ইলেকট্রন ত্যাগ করে। এই দুটি ইলেকট্রন এই তার বেয়ে এই কপার কার্বন দণ্ডে পৌঁছায়। কার্বন দণ্ডে পৌঁছানোর পর এটি হলো জারণ বিক্রিয়া এবং এটি হলো অ্যানোড বিক্রিয়া। যেহেতু জারণ ঘটেছে, এটি এখানে এসে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, যেটি ঘটে সেটি হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। এরা দুটি ইলেকট্রন গ্রহণ করে। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের ক্ষেত্রে যেটি ঘটে সেটি হলো ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইডে পরিণত হয়, অর্থাৎ এখানে 4টি অক্সিজেন ছিল, একটি অক্সিজেন ত্যাগ করে 3টি অক্সিজেন রেখে দিয়েছে এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের অ্যামোনিয়াম অংশটি অ্যামোনিয়ায় পরিণত হয়। NH3 দুটি আছে, এর দুটো হাইড্রোজেন আরো বেশি ছিল, সেই দুটো হাইড্রোজেন এর ত্যাগ করা অক্সিজেনটি গ্রহণ করে পানিতে পরিণত হয় এবং এইখানে যে দুটি ক্লোরিন ছিল এই দুটি ক্লোরিন ক্লোরাইড আয়ন আকারে নির্গত হয়। এটি হলো এখানে যেহেতু ইলেকট্রন গ্রহণ ঘটেছে অতএব এটি হলো বিজারণ বিক্রিয়া এবং যেহেতু বিজারিত হয়েছে অতএব এটি হবে ক্যাথোড এবং এটি হলো ক্যাথোড বিক্রিয়া। দুটি বিক্রিয়াকে যদি একত্রে যুক্ত করা হয় তাহলে যেটি ঘটবে সেটি হলো জিঙ্ক প্লাস 2টা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস 2টা অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে জিঙ্ক আয়ন প্লাস ক্লোরাইড আয়নকে আগে নিয়ে আসি, 2টা ক্লোরাইড আয়ন প্লাস ম্যাঙ্গানিজ ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড প্লাস 2টো অ্যামোনিয়া প্লাস পানি উৎপাদন করে। এই
জিঙ্ক এবং ক্লোরাইড আয়ন যুক্ত হয়ে মূলত জিঙ্ক ক্লোরাইড গঠন করে। এভাবে তড়িৎ প্রবাহের মাধ্যমে ড্রাই সেলের কার্যক্রম সংঘটিত হয় এবং এটি হলো ড্রাই সেলের বিক্রিয়া। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরকমভাবে আমাদের শরীরে ডায়াবেটিস পরীক্ষা করার জন্য আসলে তড়িৎ বিশ্লেষ্য কোষ ব্যবহার করা হয়। সেক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে গ্লুকোজ কাজ করে এবং সেটি 1 মিনিটের কম সময়ে বিক্রিয়া সংঘটিত করে ডিজিটাল পদ্ধতিতে, ডিজিটাল শোয়িং এর মাধ্যমে আমাদের কাছে গ্লুকোজের মাত্রাটি প্রদর্শন করতে পারে। এভাবে আমাদের বিভিন্ন রকমের সেল ব্যবহারের মাধ্যমে আমরা প্রাত্যহিক কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি। এরপরে আসি পারমাণবিক বা নিউক্লিয়ার বিক্রিয়া। যদি কোনো পরমাণু নিউক্লিয়াস ভেঙে যায় অথবা একাধিক নিউক্লিয়াস যুক্ত হয় তাহলে সেটি নিউক্লিয়ার বিক্রিয়া বা নিউক্লিয়ার রিয়াকশন। নিউক্লিয়ার রিয়াকশন দুই প্রকার, একটি হচ্ছে নিউক্লিয়ার ফিশন এবং আরেকটি হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিশন হচ্ছে একটি নিউক্লিয়াস ভেঙে যদি একাধিক নিউক্লিয়াসে পরিণত হয় তাহলে সেই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিশন। যেমন একটি ইউরেনিয়াম পরমাণুকে যদি একটি নিউট্রন কণা দিয়ে আঘাত করা হয় তাহলে ইউরেনিয়ামটি ভেঙে ক্রিপ্টন এবং বেরিয়াম পরমাণুতে পরিণত হয় এবং একই সাথে 3টি নিউট্রন কণা নির্গত করে এবং সাথে প্রচুর শক্তি নির্গত করে। অর্থাৎ ইউরেনিয়ামটি ভেঙে ক্রোমিয়াম এবং ক্রিপ্টন এবং বেরিয়াম পরমাণুতে পরিণত হয়েছে এবং এদের নিউক্লিয়াসে পরিণত হয়েছে। মূলত এখানে নিউক্লিয়াসের ভাঙন ঘটেছে এবং একই সাথে 3টি নিউট্রন কণা নির্গত করেছে। এভাবে এই বিক্রিয়াটি সংঘটিত হয়। এখানে ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা 92 এবং ভর 23501। এখানে 36, 92, 56, 141 এবং 10। এই বিক্রিয়া সংঘটিত হওয়ার মাধ্যমে প্রচুর শক্তি উৎপাদন হয় এবং এই বিক্রিয়াটি একবার সংঘটিত হয় যদি, অর্থাৎ একটি ইউরেনিয়ামকে যদি একটি নিউট্রন কণা আঘাত করে তাহলে সে একটি বেরিয়াম এবং একটি ক্রোমিয়ামে পরিণত হয় এবং সে আরো 3টি নিউট্রন কণা উৎপাদন করে। এই 3টি নিউট্রন কণা আবার 3টি ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করতে পারে। সেখান থেকে আবার 9টি নিউট্রন কণা নির্গত হয়। এভাবে 9টি নিউট্রন কণা আরো 9টি ইউরেনিয়ামকে আঘাত করে 27টি নিউট্রন কণা তৈরি করতে পারে। এভাবে এই বিক্রিয়াটি একবার শুরু হলে পর্যায়ক্রমে আপনা আপনি চলতে থাকে। এজন্য এই বিক্রিয়াকে বলা হয় চেইন রিয়াকশন বা চেইন বিক্রিয়া। এবং এরপরে আসি নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হলো একাধিক ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রে যুক্ত হয়ে যদি একটি বিশাল বা বৃহৎ নিউক্লিয়াস গঠন করে তাহলে তাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন। যেমন একটি ডিউটেরিয়ামের সাথে একটি ট্রিটিয়াম বিক্রিয়া করে একটি হিলিয়াম পরমাণু এবং একটি নিউট্রন কণা প্লাস প্রচুর শক্তি উৎপাদন করে। এটি হলো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। একাধিক নিউক্লিয়াস যুক্ত হয়েছে। সাধারণত ইউরেনিয়াম ভাঙানো পারমাণবিক বিক্রিয়া, হাইড্রোজেন যুক্ত হয়ে হিলিয়াম গঠন করা পারমাণবিক বিক্রিয়া। তবে এক্ষেত্রে নিউক্লিয়ার ফিউশনের ক্ষেত্রে যে শক্তি উৎপাদন হয় নিউক্লিয়ার ফিউশনের ক্ষেত্রে তার থেকে বেশি শক্তি উৎপাদন হয়, কিন্তু এই প্রক্রিয়াটি খুব কষ্টসাধ্য এবং সহজে সম্ভব নয় বিধায় এখনো পর্যন্ত এটি মানব কল্যাণে ব্যবহার করার সুযোগ হয়নি। এই পদ্ধতিটি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে, নিউক্লিয়ার ফিউশন পদ্ধতি। এবং বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই প্রক্রিয়াটি ব্যবহার করেই বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হবে। তবে এক্ষেত্রেও ঝুঁকি রয়েছে, দুর্ঘটনা ঘটলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। সামনে পরীক্ষা সবার ভালো হোক এই কামনা করি। ধন্যবাদ সবাইকে।